আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আমি জানি না, যাই হোক একবার রেকর্ডিংটা বন্ধ করে এটা আমার পাসপোর্টটা আমি অলরেডি হাতে পেয়ে গেছি। তো রেকর্ডিংটা একবার বন্ধ করে আমি জাস্ট চেক করে নেবো, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো মাইক্রোফোন নেই যে আমি কথাটা মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করব। তো পাসপোর্ট রিলেটেড যে সমস্ত প্রবলেম আমি ফেস করেছিলাম, আর পাসপোর্ট রিলেটেড যে সমস্ত প্রবলেম আমি সর্ট আউট করেছি, আমার ব্যক্তিগত যতটুকু নলেজ আমি পাসপোর্টটা বানাতে গিয়ে পেয়েছি সেটুকু আমি আপনাদের শেয়ার করব। কেননা বহু কোশ্চেন আমার মনের মধ্যে ছিল, এবং সেই কোশ্চেনগুলো কিছু অবান্তর ছিল, কিছু ঠিকও কোশ্চেন ছিল, যেগুলো আমি করতে গিয়ে ফেসও করেছি, এবং যেগুলো কোনো প্রয়োজনই ছিল না। আমি সেই প্রবলেমগুলো নিয়ে প্রচুর মাথা ব্যথা করেছিলাম। যাই হোক, দেখি একবার রেকর্ডিংটা কেমন হচ্ছে, তারপরে বাকি ভিডিওটা বানাচ্ছি। 9 মার্চ 2026 সালে আমি পাসপোর্টটা আমি রেখে দিই। 9 মার্চ 2026 সালে আমি প্রথম ডিসাইড করি যে আমি পাসপোর্ট বানাবো। তো পাসপোর্ট রিলেটেড যে সমস্ত কোশ্চেন থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো কোথায় আমি জানাবো বা কাকে জানাবো, সেই জন্য ফেসবুকে একটা পোস্ট করি যে পাসপোর্ট করতে কি কী কী ডকুমেন্টস লাগে। কেন, আমার যেটুকু জানা ছিল পাসপোর্ট করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে, যেটা আমার নেই। তো ফেসবুকে পোস্ট করলাম, ফেসবুকে পোস্টের যে সমস্ত রিপ্লাই আমি পেলাম সেগুলো ঠিক এনাফ ছিল না। এবার কি হচ্ছে, যে পাসপোর্ট যে পোর্টাল, সেখানে দেখছি এক লেখা আছে, কিন্তু মানুষের মুখে যারা পাসপোর্ট বানিয়েছে তারা অন্য কথা বলছে। পাসপোর্টের অনেক ফেসবুক গ্রুপ ছিল, সেখানেও অনেক কোয়ারিজ আছে, পুরো ঘেঁটে গেছিলাম। তো যাই হোক, সেই মুহূর্তে আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড যে অলরেডি বিদেশে থাকে, সে আমাকে জানালো যে তন্ময়দা বলে একজন আছে, তো তার বাড়ি খানাকুলে, তার কন্ট্যাক্ট নাম্বার দিলে আমি যোগাযোগ করলাম। চিনি না মানুষটাকে, আজও দেখিনি। তো যেহেতু আমার বন্ধুর সে খুবই পরিচিত, তো সেই কারণে আমি তার সাথে যোগাযোগ করি। তো তন্ময়দা বললো, দেখুন পাসপোর্টের অ্যাপ্লিকেশন এখন অনলাইনে খুব একটা চাপের ব্যাপার না, কিন্তু পাসপোর্ট করাতে গিয়ে কী কী প্রবলেমের মধ্যে পড়বো, পাসপোর্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে কি না, পাসপোর্টের অ্যাপ্লিকেশনটাও রিজেক্ট হয়ে যাবে কিনা, সেটাও একটা বড় ইস্যু ছিল আমার কাছে, কোশ্চেন। তো সেই কারণে তন্ময়দাকে বললাম যে আমার পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা আপনি করে দিন, এবং কী কীভাবে করবো সেটা আমাকে বলুন। তো মোটামুটি আমার যাবতীয় যা ডকুমেন্টস ছিল চাইলো, যেমন আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্সটাও আমি দিয়ে দিয়েছি, মানে ফটোকপি দিয়েছিলাম, ফটো তুলে দিয়েছিলাম। আর মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এগুলো যা সার্টিফিকেট টুকটাক ছিল সেইগুলো আমি ওকে ফটো তুলে পাঠালাম। একটা চার্জেস নিয়েছিল আমার কাছ থেকে। কেন পাঠালাম, আমি নিজে অ্যাপ্লিকেশন করা খুব একটা চাপের না, কিন্তু যে সমস্ত প্রবলেমগুলো যদি পড়ি সেই টাইমে শর্ট আউট করার মতো আমার কাছে কোনো সেকেন্ড পার্সন নেই যে আমাকে সেই হেল্পটা করবে। কেননা বার্থ সার্টিফিকেট লাগবে কি না সেটাই কেউ বলতে পারছে না, সঠিক বলতে পারছে না। কিছু সিভিক ভলেন্টিয়ার ছিল আমারই পরিচিত, তো তাদের দিয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে এলাম। ঠিক মনের মতো অ্যান্সার পাইনি, কেননা তারা অলরেডি পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, তারা তাদের স্যারেদের জিজ্ঞাসা করেছে। তো অ্যাটলিস্ট আমাকে বলে তুমি অ্যাপ্লিকেশন করে দাও, মানে একটা দায় ছাড়া ব্যাপার হয়ে গেল। তো এই কারণে আমি তন্ময়দাকে বললাম, যেহেতু সে পাসপোর্ট করায়, তার এটা বিজনেস। তো ডকুমেন্টসগুলো দিয়ে আমি তার মধ্যে আরও কিছু ডকুমেন্টস দিয়েছিলাম, যেমন বাবার ডকুমেন্টস, যদিও আমার বাবা মারা গেছেন, তো তাও বাবার ডকুমেন্টসগুলো আমি দিই, আধার, ভোটার, প্যান, মায়ের ডকুমেন্টস দিই, এবং ওয়াইফের আধার কার্ডটা আমি দিয়েছিলাম। তো অ্যাপ্লিকেশন করে দিল। আমার দুটো সেন্টার বাড়ির কাছে, যেমন একটা হচ্ছে আরামবাগ হুগলির, আর একটা হচ্ছে শ্রীরামপুর, ওটা হুগলিতে। দুটোই আমার মানে নিয়ারেস্ট ডিস্টেন্স। কিন্তু তারপরেও তন্ময়দা বললো তুমি কলকাতার রুবিতে অ্যাপ্লাই করো, মানে আমি অ্যাপ্লাইটা রুবিতে করিয়ে দিচ্ছি, তুমি রুবিতে যাও। গলা একটু সর্দি ঠান্ডা লেগে গেছে কিনা জানি না, যাই হোক। তো রুবিতে গেলাম। আমার, হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি,
অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা সব থেকে মেন ডকুমেন্টস বলে আমার মনে হয়েছে সেটা হলো আধার কার্ড। তো আমার আধার কার্ডের ছবির বেশ কিছু ইস্যু ছিল, মানে বায়োমেট্রিক প্রবলেম ছিল, ছবিটা আমার দাড়ি ফাড়ি ছিল, এবার ওইটা দিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশান করবো, সেখানে রিজেক্ট যদি হয়ে যায়, তো সেই কোয়েশ্চেনটা আমার ছিল। তো আমার বাড়ির কাছ থেকে তারকেশ্বর স্টেট ব্যাংক যেটা আছে, তারকেশ্বর স্টেট ব্যাংকে আমি আধার বায়োমেট্রিক আপডেটের জন্য গেলাম। প্রথম যেদিন গেলাম 11 তারিখ সম্ভবত মার্চ মাসে। তো ওই দিন কি হলো যে আমি যখন মানে বায়োমেট্রিক আপডেট করতে গেলে 3টে জিনিস একসাথে আপডেট হয়ে যায়, ফটো, ফিঙ্গারপ্রিন্ট আর রেটিনা স্ক্যান। তো আমি বায়োমেট্রির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিলাম, হাতের ছাপ নিল, দিয়ে বললো আপনার হাতের ছাপ ম্যাচ হচ্ছে না, আঙুল ম্যাচ হচ্ছে না, অ্যাটলিস্ট আমার ম্যাচ হচ্ছে 45%, 60% ম্যাচ না করলে বায়োমেট্রিক আপডেটের কোনোটাই করা যাবে না সে বলল। তো তারও দিন 15 বাদে আবার গেলাম, একই রেজাল্ট। তো আমি সেই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ওটা কী হচ্ছে, মানে তারকেশ্বর স্টেট ব্যাংকে হচ্ছে, কী চার্জেস না সেটাও আমাকে বলেনি, জানেন। আমি দিন 15 বাদে গেলাম, অফিসে চাকরি করি, ছুটি ছাটারও ব্যাপার থাকে। তো গিয়ে সেই একই সমস্যা। তো আমাকে বলছে যে, আমি বললাম দেখুন আমার যে ফিঙ্গারপ্রিন্ট এই যে হলো সমস্যা হচ্ছে, তা আমি কী করবো এই মতো বলুন। আমার বায়োমেট্রিকটা আপডেট করা দরকার, আমার ফটোটা আপডেট করা দরকার, কোনো তো পদ্ধতি আছে, আমার রেটিনা স্ক্যান করে দিন। বলছে না, রেটিনা স্ক্যান করে হয় না। আমি বললাম তাহলে কীভাবে করতে হবে, কোথায় যাবো বলুন। বললো না, আপনার হবে না। আমি জানি এরকম ফালতু মানে একটা বায়োমেট্রিক, একটা আধারের মতো ইম্পর্টেন্ট ডকুমেন্টস বানাচ্ছে একটা ছেলে বা লোকই বলছি, তার মধ্যে বেসিক কমন সেন্সটুকু নেই যে এটা হতে পারে না, মানে আমার আপডেট হবে না বা কোনো সেকেন্ডারি প্রসিডিওর নেই, এটা একবারে ডাইরেক্ট না বলে দিল, মানে দায় ছেড়ে দিল। এরা বায়োমেট্রিক বা আধার আপডেট করছে, যাই হোক, শিক্ষিত সমাজ, কিছু বলার নেই, সে জানে তাই করছে। আমি কাজ করি হচ্ছে দৃষ্টিকোণ আই হসপিটালে, কামারকুণ্ডু, হুগলিতে ওটা। তো ওখানে গেলাম, খোঁজ নিলাম যে আশেপাশে সিঙ্গুর এরিয়াতে কোথাও বায়োমেট্রিক আপডেট হয় কি না। তো দেখলাম একটা দোকানে ওরা ক্যাম্প করে, তো ক্যাম্পের একটা ডেট পেলাম আমি, সেখানে 450 টাকা নেবে বললাম। আমি দেখি কি হয়, 450 টাকা দিয়ে আপডেট করাতে গেলাম। একটা নির্দিষ্ট ডেট দিয়েছিল, সেই দিন গিয়ে ওখানে যে এই যে বায়োমেট্রিক আমি ছাপটা দিয়েছি আবুলের, বলছে আপনার 20% ম্যাচ করছে। এবার এই যে হচ্ছে আধারের একটা ছোট ইস্যুর জন্য আমি আমার আধার কার্ডটা, পাসপোর্টটা আপডেট করতে, আমি মানে পাসপোর্টটা অ্যাপ্লাই করতে আমি একটু ঘাবড়াচ্ছিলাম। তাই বললাম তাহলে কী করবো বলুন। বললো আপনাকে কিছু করতে হবে না। কেন হবে না, সব হবে। আমি বললাম দেখুন, আমি তারকেশ্বরে এরকম 2 দিন ঘুরেছি, তারকেশ্বর স্টেট ব্যাংকে যে বানায়। বলছে দাদা হয় না বলে কিছু হয় না। সঙ্গে সঙ্গে আমার বায়োমেট্রিক আপডেট হয়ে গেল, মেসেজও চলে এলো ফোনে SMS এর মাধ্যমে যে বায়োমেট্রিক আপডেট হয়ে গেছে, আপনি কার্ড পেয়ে যাবেন অমুক তমুক চাল লেখে মেসেজ। সঙ্গে সঙ্গে 70 টাকা নিল, আমি হচ্ছে PVC কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিলাম। যাই হোক, একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি যে পাসপোর্ট বানাতে গেলে রুবিতে অ্যাটলিস্ট আধারের PVC ভার্সান বা PVC কার্ড যেটা, ওইটা নিয়ে যাবে, ওটাই বলে লাগে, শুনেছি আমি, যেটা তন্ময়দার কাছ থেকে শুনেছিলাম। তো আমি সেটা অ্যাপ্লাই করে দিলাম। এবার ওর যে SRN নাম্বার কি সব নাম্বার থাকে, সেটা দিয়ে ট্র্যাক করতে শুরু করলাম 2-1 দিন বাদ থেকে, যে আমার আধার কার্ডটা এখনও প্রিন্টিং প্রসিডিওরে আছে, 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে। এদিকে আর একটা কাজ করেছে তন্ময়দা, আমার অলরেডি আধারটা আপডেট করতে দিয়ে দিয়েছে, সরি মাঝে মাঝে কী বলছি, তন্ময়দা আমার পাসপোর্টের অ্যাপ্লিকেশান করতে দিয়ে দিয়েছে, এবং ডেট নিয়েছিল 16 এপ্রিল। এদিকে 7 তারিখ 8 তারিখ হয়ে গেছে এপ্রিল মাসে, আমি এখন আধারের সেই হচ্ছে আধারের যে পোর্টাল, সেখানে দেখাচ্ছি আপনার PVC কার্ড এখনও প্রিন্টিং প্রসিডিওরে পড়ে আছে, 8 দিন 9 দিন হয়ে গেছে প্রায়। তো অফিস গেছি আমি কামারকুণ্ডুতে, হঠাৎ বাড়ি থেকে ফোন এলো যে আধার চলে এসেছে। আমি হায় রে, আধার কী করে চলে আসে, এদিকে আপডেট দেখাচ্ছে এখনো প্রিন্টিংই হয়নি। যাই খুব ভালো কথা, খুব আনন্দ পেলাম, তন্ময়দাকে জানালাম, বললো তুমি 16 তারিখ চলে যাও। তো 16 তারিখ আমার টাইম ছিল 12টার সময়, আমি তো 11টায় গিয়ে হাজির। সময় নষ্ট করতে রাজি নয়, পাসপোর্ট করাবো বলে কথা। এইবার
ওখানে গেছি, প্রথমে তো আমার ওই অ্যাপ্লিকেশানটা দেখে পাসপোর্টে যে অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করিয়ে নিয়েছিলাম, তো সেইটা নিয়ে আমি গেছি, হাজির হয়েছি। তার মধ্যে ডকুমেন্টস, দুনিয়ার যত ডকুমেন্টস ছিল আমার কাছে, মোটামুটি আমার আধার, ভোটার, প্যান, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আমার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, তার রেজাল্ট, তার অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বাবা মা ওয়াইফ যার সমস্ত ওই কার্ডগুলো আমি নিয়ে গিয়ে হাজির হই। তো আধার সেন্টারে 12টা টাইম হলো, 11টায় গিয়ে জমা দিলাম, 11টায় ওরা অ্যাকসেপ্ট করে নিল ওদের রিসেপশন। ওই যে ইয়েটা আছে না, মানে অ্যাপ্লিকেশানটা, ওর মধ্যে একটা বারকোড লেখা ছিল, বারকোড ড্রয়িং করা ছিল। তো ওই বারকোডটা ওদের মেশিনে স্ক্যান করে বলে দিল যান, আপনার একটা টোকেন নাম্বার দিয়ে দিল, ওই টোকেন নাম্বারটা দিয়ে আপনি এ কাউন্টারে চলে যান। তো এ কাউন্টারে গেলাম, এই কাউন্টারে একজন ভদ্রমহিলা বসেছিলেন। তো উনি আমার ডকুমেন্টস দেখতে চাইলেন। কী কী ডকুমেন্টস? অরিজিনাল, হ্যাঁ আচ্ছা, রিসেপশনে অরিজিনাল ডকুমেন্টস দেখতে চাইছিল, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেটটা, মাধ্যমিকের সার্টিফিকেট। আমি যেগুলো ফেস করেছি সেগুলোই জানাচ্ছি, কিন্তু আর কার কী লেগেছে আমি বলতে পারবো না। মাধ্যমিকের সার্টিফিকেট চাইলো, আধার ভোটার, মাধ্যমিকের সার্টিফিকেট, আর কিছু চাইনি। আধার, ভোটার, মাধ্যমিকের সার্টিফিকেট, ব্যাস। নিয়ে গিয়ে সোজা এই কাউন্টারে পৌঁছালাম। এই কাউন্টারে এক ভদ্রমহিলা ছিল, উনি আবার ডকুমেন্টসগুলো চাইলেন, অ্যাপ্লিকেশনটা নিলেন, আধার, ভোটার, প্যান, আধার, ভোটার, প্যান, মাধ্যমিকের সার্টিফিকেট, এই 4টে ডকুমেন্টস উনি ওনার মেশিনে স্ক্যান করলেন। আমি দেখতে পাচ্ছি পাশে বসে আছি, স্ক্যান হয়ে গেল। দিয়ে, সরি একটু ভুল বলছি, একটু কারেকশান করে নিই। আমার কাছ থেকে ফটোকপি মানে জেরক্সগুলো নিল আধার, ভোটার, প্যানের, এবং তার সাথে অরিজিনালটার কাছে রাখলো। এবং যে আমি জেরক্স কপিটা আমি দিয়েছিলাম তাতে সিগনেচার করা ছিল, আমার নিজের সই করা ছিল। ওই যে জেরক্স কপিটা সেইটাও স্ক্যান করলো, আধার, ভোটার, প্যান আর মাধ্যমিকের সার্টিফিকেট। হয়ে গেল, স্ক্যান হয়ে গেল কমপ্লিট। এইবার আমার একটা ফটো নিল, ফুল পেজেস ফটো। বললে একটু পেছনে সরে গিয়ে বসুন, কেন আমি আপনার পাসপোর্ট, আপনার ক্লোজ ভিউ যে ফটো হয় সেটা নেব। তো ফটো নেওয়া হয়ে গেল। প্রথমে তো আমি এরকম করে তাকিয়েছিলাম, মানে ফটোটা উঠেছিল এরকম করে। তো দিয়ে আবার কারেকশান করলো, করে একটা পাশে আমার ডিসপ্লে ছিল, তো ডিসপ্লেতে আমাকে দেখালো যে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন, মানে আমিই করেছি সেটা ধরে নিচ্ছি, যদিও তন্ময়দা অ্যাপ্লাই করে দিয়েছিল ওটা, বলে এখানে কোনো ভুল আছে কিনা দেখে নিন, কেননা এরপরে আপনার যদি পাসপোর্ট তৈরি হয় তো সেক্ষেত্রে ওই যে এই যে ডকুমেন্টসের যে তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে ইনফরমেশানগুলো, ওইগুলোই প্রিন্ট হয়ে আসবে। দেখে নিলাম, মোটামুটি সবই ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। বলে যান ভাগুন, আবার একটা টোকেন নাম্বার দিয়ে দিল। ভাগুন বলেনি, আমি জাস্ট মজা করে বললাম। বলে এরপরে বি কাউন্টারের জন্য যেতে হবে। বি কাউন্টারে গেছি, দেখছি গাদা লোক দাঁড়িয়ে আছে। আমি বলছি এত লোক পাসপোর্ট করে পার ডে? এটা আমার মনের কোশ্চেন ছিল। তো আমি নর্মাল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এবার বি কাউন্টারে দাঁড়িয়ে আছি, দেখছি আমার একটা টোকেন নাম্বার এলো। একজন, মানে কাউন্টার নাম্বার কত ছিল মনে নেই, 10, বি10 ছিল। বি10-এ একজন হচ্ছে ভদ্রমহিলা, খুব খ্যাঁক 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 করছে, নন বেঙ্গলি। আমি বলছি যাই পড়ুক, আমার যেন বি10 না পড়ে। এক থেকে মানে বি1 টু বি20 পর্যন্ত দেখেছি, যাও একটা পড়লো। তো আমার টোকেন নাম্বার একটা ডিসপ্লেতে শো ছিল, দেখলাম শালা বি10ই পড়েছে। তো আমি গিয়ে বি10-এ লাইন দিলাম। আমার আগে একটা ছেলে ছিল, তার কি ডকুমেন্টসের প্রবলেম হয়েছিল জানি না, তো তাকে আবার ফেরত পাঠিয়ে দিল ব্যাক। অন্য একটা কোনো ইনফরমেশান সেন্টার আছে বা ওদের কাজের অন্য জায়গায় কাজ আছে, সেখানে পাঠিয়ে দিলাম। যা শালা ক্যান্সেল করে দেবে নাকি রে। তো আমাকে আবার ডকুমেন্টসে সেই যা আধার, ভোটার, প্যান আর মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো দেখতে চাইলাম। আমি টেবিলে ফেলে দিলাম, মানে রেখে দিলাম, দেখলো, অরিজিনাল দেখলো, দেখে বললো যান চলে যান, সি কাউন্টারে ওয়েট করছে আপনার। আমি আবার সি কাউন্টার কী হলো? তো যাই হোক, সি কাউন্টারে জন্য আবার দাঁড়ালাম, বেশিক্ষণ না, 5-7 মিনিটের মধ্যে আবার সি কাউন্টারে আমাকে ডাকলো। সেই এক ডকুমেন্টস, আধার, ভোটার, প্যান আর বাড়ির ডকুমেন্টস। বললো যে বার করুন, বাবা মায়ের ডকুমেন্টস বার করুন। বাবার আধার, ভোটার যা ছিল বার করে টেবিলে রেখে দিয়েছি, বললো হয়ে গেছে চলে যায়।
আমি ঝাঁকটা চেক করলো না, কি হলো, ক্যান্সেল করে দিল নাকি ভাবছি। আমি আগের জন্য চেক করলো, আমার করেনি। ওনার মনে হয়েছে, কি মনে হয়েছে, উনি কীভাবে চেক করবেন, ওনার প্রসিডিওর কি আমার জানা নেই। তো বললো হয়ে গেছে। এবার আমি ভাবছি যা, ক্যান্সেল করে দিল নাকি, দেখলোই না তো। তো বেরোবো, আধার সেন্টার থেকে বেরোবো, বেরোনোর আগে SMS চলে এলো যে আপনার আধারে অ্যাপ্লিকেশান আমরা অ্যাকসেপ্ট করেছি, যে মেসেজ আসে যেমন আপনাদেরও আসবে যারা যারা অ্যাপ্লাই করবেন। ব্যাস, মন খুশ, বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে, এক্সিটের আগে একজন ভদ্রমহিলা ছিলেন, সম্ভবত পুলিশ আধিকারিকই কোনো লোক, উনি আমার ডকুমেন্টসে অ্যাপ্লিকেশান নাম্বারটা নিলেন। আমি বললাম, এটা কী হয় ম্যাডাম? বললো আপনার তথ্যটা যাবে, কোথায় যাবে উনি জানেন, হয়তো আমার যে এরিয়া আছে সেখানে পুলিশ স্টেশনে যাবে। ব্যাস, বাড়ি চলে এলাম। 16 তারিখে অ্যাপ্লাই করেছি, 17 তারিখ পুলিশের মানে WB পুলিশ থেকে, আমার যেহেতু রুরালে বাড়ি, বাড়িটা জানাচ্ছি না, এই কাছাকাছির মধ্যেই হবে, তারকেশ্বর এরিয়ার মধ্যে বাড়ি। তো SMS এলো যে আপনার পুলিশ ভেরিফিকেশান হবে, পুলিশ আধিকারিক ফোন করবে, আমার একটা ভেরিফিকেশান হবে। মোটামুটি ফোন দেখছি মাঝে মাঝে যে কখন পুলিশ ফোন করে, কখন পুলিশ আধিকারিক ফোন করবে, ফোন আর এলো না। আচ্ছা, পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর পরের পার্টে বাকিটা দেবো। আমি প্রফেশনাল কোনো মানে ইউটিউবার নয়, আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, সেগুলো একটু বুঝবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরের পার্টটা দেখবেন, বাকি কী কী প্রবলেমে পড়েছিলাম সেগুলো বুঝতে পারবেন, বাকি কী প্রবলেমে পড়িনি সেটাও বুঝতে পারবেন। ঠিক আছে।